আমি পরিষ্কার ভাবে বলছি, বিজেপি জেতেনি, তৃণমূল হেরেছে। রিজু গায়ে হাত দেওয়া মানে আমার গায়ে হাত দেওয়া। তারা আমাকে সুরক্ষা দিয়েছে। প্রিপোল স্টেটমেন্ট, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছু মন্তব্য। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। ফলতায় দাঁড়িয়ে বলা আমি চুল্লি তৈরি করব। মানে বিজেপিতে যোগ দেবেন যখন 2024-এর পর থেকে তার এই পুরো দলটা আইপ্যাক নামক একটা বেসরকারি সংস্থার হাতে ছেড়ে দিল। নমস্কার, আমি দা রাষ্ট্র থেকে অনুরাগ। আমার সাথে ক্যামেরায় রয়েছে আদিত্য, আর আমাদের সাথে আজকে পেয়েছি, নমস্কার দাদা, তৃণমূলের প্রাক্তন মুখপাত্র ঋজু দত্ত। প্রথমে বলো কেমন আছে? খুব ভালো আছে। আচ্ছা, আমার তোমার কাছে সবার প্রথম যে প্রশ্ন, বিজেপি সরকার আসার পর তুমি টিএমসির বিরুদ্ধে এত সরব করে কেন? না, বিজেপি সরকার আসার পর আমি সরব হইনি। আচ্ছা, আমাকে দল যখন বিজেপি ক্ষমতায় এলো 4 তারিখ, তারপরে এই স্বঘোষিত তৎকাল যে বিজেপি, মানে যেগুলো ছিল সিপিএম এর গুন্ডা বদমাশ লুম্পেন, যারা 2011 সালে সবুজ আবির মেখে তৃণমূল হয়েছিল, সেই পচা মালগুলোই নিজের গায়ে গেরুয়া আবির লাগিয়ে বিজেপি হয়ে যায়। এবং তারা তারপর আমার বাড়ির সামনে তাণ্ডব চালায়, মদ খেয়ে অসভ্যতা, আমি আমার মাকে বউকে ফোন করে উল্টো পাল্টা কথা, মেরে ফেলবো, ধর্ষণ করে দেবো, এইসব কথা। তখন আমার দলের শীর্ষ নেতৃত্ব আমার ফোন ধরেনি, হোয়াটসঅ্যাপে রিপ্লাই পর্যন্ত দেয়নি। তখন আমি বিজেপির দিল্লি এবং বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বদের ফোন করি, তারা আমার ফোন দুটো রিং এর মধ্যে ধরে। এবং এখানে লোকাল বিজেপির বিধায়ক রিতেশ তিওয়ারি, তিনি আমার সামনে পুলিশকে ফোন করে বলেছে, রিজু গায়ে হাত দেওয়া মানে আমার গায়ে হাত দেওয়া। তারা আমাকে সুরক্ষা দিয়েছে, আমার পরিবারকে সুরক্ষা দিয়েছে। ভগবত গীতায় লেখা আছে, তোমার প্রধান ধর্ম তোমার পরিবারের সুরক্ষা। আমি সেটা করেছি, এবং তারপরে তাদের এই উদারতার জন্য, সৌজন্যের স্বার্থে আমি তাদের একটা ধন্যবাদ বলেছেন, থ্যাংক ইউ। তার জন্য 13 বছর যে দল করেছি, দলের কঠিন কাজগুলো যে করেছে, তাকে তুমি তো একটা লাইভ করেছিলে 4 তারিখের পর, আমরা সেটা সবাই দেখেছি। 4 তারিখের পর না, 6 তারিখে, 6 তারিখে, মানে 4 তারিখের পরে সেই লাইভে তুমি, আমরা যতটুকু দেখেছি লাইভে, তুমি কোনো টিএমসির বিরুদ্ধে না না না, আমি তো সেটাই বলছি, আমি বিজেপিকে থ্যাংক ইউ বলেছিলাম। তার জন্য আমাকে 7 তারিখ শোকজ নোটিশ ধরালো, এবং আমার রিপ্লাই পড়ার আগে, দায়িত্ব নিয়ে বলছি, আমার রিপ্লাই পড়ার আগে আমাকে 8 তারিখ সাসপেন্ড করলো দল। এইটা কেন হলো তোমার কি মনে হয়? আমি কি করে জানবো? আমার আসলে, আমি তো ফার্স্ট জেনারেশন পলিটিশিয়ান। আমি রাস্তায় তৃণমূলের পতাকা লাগিয়েছি, আমি নেতাদের বাড়িতে ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেট লিখেছি, আমি ইংল্যান্ড থেকে পিএইচডি করা ছেলে। কিন্তু গ্রাসরুট লেভেল থেকে আমি কাজ করে করে পারফরমেন্সের ভিত্তিতে দলের এই জায়গায় পৌঁছেছিলাম। কোন নেতা মন্ত্রিত্ব ছেলে নয় আমি, যে সেই সুবাদে যুবর পদ পেয়ে গেলাম, ছাত্রর পদ পেয়ে গেলাম। লড়াই করে 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 অনেক জুতো ঘষে ঘষে এই জায়গায় এসেছিলাম। সেই জন্য রিজু দত্তকে সাসপেন্ড করে দেওয়া খুব সহজ, সাসপেন্ড করে দিল। 8 তারিখ থেকে আমি মুখ খুলি, 8 তারিখ থেকে মুখ খুলি। 8 তারিখ থেকে আমাকে সারা বাংলার লোক গালাগাল দেওয়া শুরু করে। কিন্তু আজকে সবচেয়ে মজার ব্যাপার, 22 তারিখ তুমি যখন আমার ইন্টারভিউ নিচ্ছ, আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো এখন বিজেপির জেতা বিধায়করা বলছে। আচ্ছা, আর মমতা ব্যানার্জির নেতৃত্ব নিয়ে আগে প্রশংসা করতে, হ্যাঁ, সেগুলো কি তখন স্ক্রিপ্টেড পলিটিক্যাল স্টেটমেন্ট ছিল? সবকিছু না। আচ্ছা, আমি আজকের দিনেও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় স্বাধীন ভারতবর্ষের ইতিহাসের প্রথম 10টা রাজনীতিবিদের মধ্যে একজন, এবং শ্রেষ্ঠ বিরোধী দলনেত্রী এই ভারত বাংলার, শুধু বাংলার না, প্রথম 3 জনের মধ্যে ভারতবর্ষে। কিন্তু যেটা আমার কাছে এখনো অদ্ভুত, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন বিচক্ষণ রাজনীতিবিদ কেন বা কি কারণে বিগত 2 বছর, মানে 2024-এর পর থেকে তার এই পুরো দলটা আইপ্যাক নামক একটা বেসরকারি সংস্থার হাতে ছেড়ে দিল, যারা এই দলটাকে বিক্রি করলো, প্রতিটা পদ এই দলের। কিন্তু আমরা তো এর আগেও দেখেছি যে প্রশান্ত কিশোরও টিএমসির হয়ে কাজ করেছে, কিন্তু সেই সময় কি এতটা? না না, ছিল না, আমি কি বলছি ছিল না। প্রশান্ত কিশোর আইপ্যাক ছেড়ে নিজের দল গঠন করার পর এই প্রতীক জৈন আর তাদের সাঙ্গপাঙ্গ এসে এই নোংরামি শুরু করলো। পঞ্চায়েতের টিকিট বিক্রি করেছে, জেলা পরিষদের টিকিট বিক্রি করেছে, ব্লক সভাপতির টিকিট বিক্রি করেছে, কোরাট ব্লক সভাপতিদের রেখে দেওয়ার জন্য পয়সা নিয়েছে, বিধানসভার টিকিট বিক্রি করেছে। আমি বুঝতে পারলাম না কেন মমতা দিতা এই দলটাকে আইপ্যাকের উপর ছেড়ে দিল। তোমরা যদি সেই সময় সবই জানতে, তোমরা সেই সময় কেন সরব হলে না? আমি সরব হয়েছি দলের অভ্যন্তরীণ, আমি দলের মুখপাত্র। একটা জিনিস বুঝতে হবে, আমার কাজ হচ্ছে দলকে ডিফেন্ড করা, আমি আমার রাজধর্ম করেছি, কিন্তু দলের অভ্যন্তরীণ আমি আওয়াজ তুলেছি।
সেই আওয়াজ তোলার জন্য তৃণমূলের বরাবরই একটা থ্রেট কালচার আছে। আমাকে অনেকবার টিকিট থেকে বসিয়ে দেওয়া হয়েছে 1 মাস 2 মাসের জন্য। আর আমি কে? বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এবিপি আনন্দে সুমন দের একটা পুরনো সাক্ষাৎকার, আমি ফেসবুকে ভিডিওতে আছে সেই সাক্ষাৎকার, সেখানে শুভেন্দু অধিকারী বলছে যে 2006 সালে আমি বুদ্ধদেব ভট্টাচার্য আমার বক্তব্য শোনার পর আমায় ডেকেছিল, আমি তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছিলাম। আমি বিধায়ক থাকা সত্ত্বেও তৃণমূল আমাকে 2 বছর বিধানসভায় কথা বলতে দেয়। তৃণমূলের জেতা বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি আজকে শুভেন্দু অধিকারীর সাথে দিল্লিতে সৌজন্য সাক্ষাৎ করেছেন, 2 দিন আগে এবিপি আনন্দে তিনি বলেছেন যে আমি যখন দুর্নীতির কথা দলের অন্দরে বলেছি, আইপ্যাককে বলেছে, আইপ্যাক বলেছে ছোট নেতাদের নামে কমপ্লেন করুন, বড় নেতাদের নামে কিছু বলবেন না। তো যদি শুভেন্দু অধিকারী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থা হতে পারে, তাহলে ঋতু দত্ত কে? আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে আপনি রাজনৈতিক সুবিধা বুঝে অবস্থান বদলেছেন, এটা কিভাবে খণ্ডন করছেন? আমি তো কনফিউজড যে আমি চটি চাটা না পাল্টিবাজ কোনটা, এটা তো আমি কনফিউজড। কারণ আপনার কি মনে হয়, আপনার এই সময় দাঁড়িয়ে কি মনে হচ্ছে? আমি তো এখন বাংলা আমার জন্মভূমি, বাংলা আমার কর্মভূমি, বাংলার ভূমিপুত্র, এছাড়া তো কিছু না। আমি তো বিজেপি জয়েন করিনি, না, বিজেপি আমাকে অফারও দেয়নি, ওপেন ক্যামেরায় বলছি। বিজেপির এমন কোন শীর্ষস্থানীয় নেতৃত্ব নেই যারা আমাকে চেনে না। আমি ক্যামেরার সামনে বলছি, আমি তাদের ফোন করে বলিনি আমার কথা একটু মাথায় রেখো, আমাকে একটু সুযোগ দাও। আর তারাও আমাকে বলেনি একটু দাঁড়িয়ে যা দেখছি, নো। আমি তাদের ফোন করেছিলাম আমার পরিবার এবং আমার জীবন জীবিকাকে রক্ষা করার জন্য, তারা সেটা রক্ষা করেছে। এর বাইরে বিজেপির সাথে আমার কোনো কথা হয়নি, কংগ্রেস সিপিএম আইএসএফ এর সাথে আমার কোনো কথা হয়নি। তাহলে আমি কি, আমি পাল্টিবাজ হলাম কোথা থেকে? আর তৃণমূলের থেকে যারা আজকে এতদিন বাদে তৃণমূলের যে বিধায়করা তৃণমূলের বিরুদ্ধে কথা বলছে, তৃণমূলের প্রাক্তন বিধায়করা যে তৃণমূলের বিরুদ্ধে কথা বলছে, তৃণমূলের কাউন্সিলর মেয়র পরিষদ যারা তৃণমূলের বিরুদ্ধে কথা বলছে, তারা পাল্টিবাজ নয়, তারা গদ্দার নয়। শুধু গদ্দার ঋজু দত্ত, এই গদ্দার তকমা, এই পাল্টিবাজ তকমা তো শুভেন্দুর অধিকারীরও গায়ে লাগানো হয়েছিল, সে আজকে বাংলার মুখ্যমন্ত্রী। গদ্দার পাল্টিবাজ তো নিশীথ প্রামাণিককে বলা হয়েছিল, সে আজকে ক্যাবিনেট মিনিস্টার। গদ্দার পাল্টিবাজ তো তাপস রায়কে বলা হয়েছিল, সজল ঘোষকে বলা হয়েছিল, শঙ্কু পান্ডাকে বলা হয়েছিল, বলা হয়নি। তাহলে আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে কি মনে হচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষ টিএমসি কে রিজেক্ট করেছে নাকি শুধু চেঞ্জ এনেছে? আমি পরিষ্কার ভাবে বলছি, বিজেপি জেতেনি, তৃণমূল হেরেছে। মানুষ প্রতিষ্ঠানের বিরুদ্ধে রায় দিয়েছে, যেমন 2011 সালে তৃণমূল জেতেনি, সিপিএম হেরেছিল। মানুষ এই তৃণমূলের লোয়ার লেভেল নেতা, কাউন্সিলর, পঞ্চায়েত, জেলা পরিষদ, ব্লক সভাপতি, এদের প্রাতিষ্ঠানিক তোলাবাজি, মা বোনেদের অপমান করা, মা বোনেদের উপর অত্যাচার করা, মানুষ তিতি বিরক্ত হয়ে পরিবর্তন চেয়েছে বাংলায়। আর সেই পরিবর্তনের ঝড়ে হই 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 করে বিজেপি জিতেছে। যদি এটাই বলেন তাহলে তো সন্দেশখালী রিক্রুটমেন্ট স্ক্যাম, কাটমানি, এইগুলো আপনারা একসময় বলেছেন বিরোধীদের প্রোপাগান্ডা। এখন দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে মানুষ ভোট হলো? দুটো আলাদা কোয়েশ্চেন। চাকরি দুর্নীতি যেটা, সেটা তো হয়েছে। 22 তারিখ যেদিন পার্থ চ্যাটার্জি অ্যারেস্ট হয়, সেদিন আমি বাংলার সবচেয়ে বড় চ্যানেলে ছিলাম, তৃণমূলের। আমি তো সেখানেও বলেছি যে চাকরি বিক্রি হয়েছে, মানুষের বাংলার ছেলেপুলেদের স্বপ্ন বিক্রি হয়েছে, এটা তো না বলার কোনো জায়গা নেই রে ভাই। তাহলে কি আর এত লোক অ্যারেস্ট হতো? এটা তো প্রমাণিত। কিন্তু সন্দেশখালীর যে ব্যাপারটা, সন্দেশখালীর ব্যাপারটা এখনো আমি বলছি যে একমাত্র হিঙ্গলগঞ্জের বিজেপির বিধায়ক রেখা পাত্র ছাড়া মহিলাদের যে অভিযোগ ছিল যে মহিলাদের ওপর শ্লীলতাহানি হয়েছে, মহিলাদের সাথে দিনের পর দিন অত্যাচার হয়েছে, সেরকম কিন্তু আর কোনো এফআইআর নেই। মানে আমি গভর্নমেন্ট রেকর্ড বলছি, শেখ শাহজাহান দুর্নীতিগ্রস্ত, শেখ শাহজাহান ওখানে নিজের আইন চালাতো, মানুষকে অত্যাচার করতো, মানুষকে মারতো, পিটতো, মানুষের জমি দখল করে নিত, ঘর বাড়ি ভেঙে দিত, সব সত্যি কথা। কিন্তু শ্লীলতাহানির অভিযোগ কিন্তু এফআইআর একটাই, সেটা হচ্ছে রেখা পাত্র। তো আমি যেটা গভর্নমেন্ট রেকর্ড সেটাই বলছি। মানে টিএমসির ভিতরে কি সত্যি ডিসেন্ট বা ভিন্ন মত প্রকাশের জায়গা ছিল? মানে আদৌ তৃণমূলের ভেতরে, অভ্যন্তরীণ তৃণমূলের ভেতরে কথা বলার জায়গা ছিল, কিন্তু আঙুল তোলার জায়গা ছিল না। যদি আঙুল তোলো তাহলে তুমি শেষ হয়ে যাবে। আমি তো সেই জন্য শুভেন্দু অধিকারীর উদাহরণ দিলাম, তাপস রায়ের উদাহরণ দিলাম, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উদাহরণ দিচ্ছি। আমি আরজি করের সময়
যখন আমি সঞ্জয় রায় গ্রেফতার হওয়ার পর চ্যানেলে গিয়ে আমার দলকে ডিফেন্ড করছি যে শাসক দল ব্যবস্থা নিয়েছে, সঞ্জয় রায়কে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে, তখন আমার বাড়ির মহিলারা রাস্তায়, উই ওয়ান্ট জাস্টিস। আমি 3 দিন বাদে দলকে গিয়ে বললাম যে আমার বিবেক এটা মানছে না, আমি পারবো না করতে। আমাকে 1 মাসের জন্য বসিয়ে দেওয়া হবে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন বাম অতি বামের আন্ডারে চলে গেল পুরো আন্দোলনটা, আর যখন পুরো ব্যাপারটাই হয়ে গেল মমতা ব্যানার্জিকে গদিচ্যুত করতে হবে, তখন আমি আবার ডিফেন্ড করেছি যে এটা এখন পলিটিক্যাল হয়ে গেল। আপনারা আজকে ভেবে দেখুন তো, এই কথাটা বলার পর হয়তো আপনার দর্শকরা আমাকে গালাগাল দেবে, আমার খারাপ লাগে অভয়ার জন্য, ওই হতভাগা মেয়েটার জন্য। গরিব ঘর থেকে জয়েন্ট এন্ট্রান্সের মতো পরীক্ষায় পাশ করে ডাক্তার হয়েছে এবং তার কাজের জায়গায় তাকে রেপ করে খুন করা হবে। কিন্তু ওই অভয়া এখনো কিন্তু জাস্টিস হয়নি, আবার নতুন করে কেসটা খুলেছে। তার মা আজকে বিধায়ক হয়েছেন। অভয়ার বন্ধু, অভয়ার সহপাঠী যে ডাক্তারগুলো, তারা কিউআর কোডে 4.5 কোটি টাকা তুলেছে, প্রমাণিত। সেই সময় অভয়াকে ইউজ করে ইউটিউবাররা কন্টেন্ট পেয়েছে, পোর্টালরা কন্টেন্ট পেয়েছে, তাদের ইউটিউব থেকে আয় হয়েছে। টলিপাড়ার বড় বড় প্রডিউসার, ডিরেক্টররা উই ওয়ান্ট জাস্টিসের মিছিলে হেঁটে তাদের ছবি প্রমোশন করেছে, মডেলরা উই ওয়ান্ট জাস্টিসের মিছিলে হেঁটে তাদের শাড়ির বিজ্ঞাপন করেছে। বড় বড় বাংলার মিডিয়ারা অভয়া কাণ্ড 1-1.5 মাস চালিয়ে তাদের কোম্পানির কর্মীদের অ্যাপ্রিসিয়েশন দিয়েছে। কিন্তু এইটা তো মানতে দিয়েছে তো, হ্যাঁ, দিয়েছে। কিন্তু অভয়ার জাস্টিস এখনো অসম্পূর্ণ। আমি সেই কথাটায় আসছি। যদি আপনি বলেন আপনার বিবেক কি বলছে, আমার বিবেক একটাই কথা বলছে, আমি চাই ওই মেয়েটা জাস্টিস পাক। বাকি সবাই কিন্তু তাদের প্রাপ্য পেয়েছে বা তাদের তাদের আখের গুছিয়ে নিয়েছে, ওই মেয়েটার জাস্টিস হওয়া উচিত। কিন্তু তৎকালীন সময় তো রাজ্য সরকার চেষ্টা করেছিল জিনিসটাকে ধামাচাপা দেবার, যাই বলুন, আমরা অনেক এবার সেটা দেখুন, আমি আজকের দিনে সেই কথাটা বলতে পারি না, কারণ পুরোটাই বিচারাধীন বিষয় এবং বিচারটা কোর্টে হবে। কিছু আমি বলতে গেলে কোর্টের কন্টেম্প্ট হবে। কিন্তু আমার একটা প্রশ্ন আপনার চ্যানেল, যে অভয়া কাণ্ড যখন হয়, অভয়া কাণ্ড হলো, রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গেল, 24 ঘন্টার মধ্যে সঞ্জয় রায় অ্যারেস্ট হল। তারপরে তদন্তটা 4 দিনের মাথায় কার হাতে চলে গেল? সিবিআই কেন্দ্র আন্ডারে। সিবিআই 52 দিন ইনভেস্টিগেশন করে হাজার হাজার পাতার চার্জশিট জমা দিয়ে সেই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলো এবং কেসটা এমন ভাবে সাজালো যে সঞ্জয় রায়ের ফাঁসিও তারা আনতে পারলো না। তাহলে আজকে রাজ্য সরকার যখন নতুন করে কেসটা খুলে সেই সময় 3 জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করলো, তাহলে সিবিআই এর তদন্ত যে অফিসাররা করেছে তাদের সাসপেন্ড করা হবে না কেন? এটাও তো ন্যায্য প্রশ্ন। একদম। অনেক আর্জিকর কাণ্ডে অনেক ব্যাপার আছে। অভয়ার মা গিয়ে কোর্টে বলেছে, আমরা নির্মল ঘোষের নামে কমপ্লেন করতে চাই যে আমার মেয়ের মৃতদেহকে তড়িঘড়ি দাহ করে দেওয়া হয়েছে, প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে। সেই জায়গায় আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, আপনারা যদি মনে করে দেখেন, অভয়া কাণ্ড হওয়ার তার 24 ঘন্টার মধ্যে আর্জি করে ভাঙচুর হয়েছে, 300 ছেলে হাতে চপার, ভোজালি, বাঁশ নিয়ে। সেটার তদন্ত কেন হবে না? কারা করেছিল, কার নির্দেশে করেছিল এবং কেন করেছিল, সেটাও তদন্ত হওয়া উচিত। আপনি কি মনে করেন টিএমসির সেকেন্ড লাইন লিডারশিপ বাস্তব পরিস্থিতিতে মমতা ব্যানার্জির কাছে পৌঁছাতে ব্যস্ত হয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, তার দলের বাইরে অনেক কাজ ছিল, সব দোষ মমতা ব্যানার্জির ঘাড়ে দেওয়া যাবে, কিন্তু দলটা চালাতো, তিনি তো দলের সুপ্রিমো ছিল, দলের সুপ্রিমো তিনি। আপনি সেই দলের মুখপত্র হওয়া সত্ত্বেও আমি তিনি মুখ্যমন্ত্রীও ছিলেন, মুখ্যমন্ত্রীর কাছে সবসময় অ্যাক্সেস হয়, কিন্তু দলটা চালানোর দায়িত্ব ছিল দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে। কর্মীরা তার কাছে পৌঁছতে পারত না, তার কাছে আপনাদের কোনো অ্যাক্সেস ছিল না। মানে এটা কি পুরোটাই আইপ্যাক কন্ট্রোল? আইপ্যাক এবং তার অফিসে তার আত্মসহায়ক থেকে শুরু করে তার সিকিউরিটি থেকে শুরু করে এমন একটা প্রাচীর তৈরি করেছিল যেখানে আমাদের মতো তৃণমূল কর্মী কেন, যারা 40 বছর ধরে তৃণমূল কংগ্রেস করছে, 98 সাল থেকে দিদির সাথে আছে, তারাও পৌঁছতে পারত না। একজন স্পোক পার্সন হিসেবে দলীয় ন্যারেটিভ পুশ করার সময় কখনো পার্সোনাল কনফ্লিক্ট অনুভব হয়নি? যখন হয়েছে, ওই তো বললাম, আর্জি করার সময় হয়েছে, 1 মাস বসিয়ে দিয়েছে। আর এখন আমি আবারও বলছি, আমার সেই 6 তারিখের ভিডিওটা তো আমার পার্সোনাল ভিডিও, তারপরে 7 তারিখে সাসপেন্ড, অফকোর্স পার্সোনাল ভিডিও। এবার দেখুন, ব্যাপারটা হচ্ছে যে কিছু তো ভুল ছিল, ভুল না হলে তো সরকার থেকে যেত না এই দল। আর আমি
যখন যখন আমার বিবেকে বেঁধেছে আমি বলেছি, আমাকে টিভি থেকে সরিয়েছে ইত্যাদি, যা হয়েছে আমি মেনে নিলাম। কিন্তু দলের মুখপাত্র হওয়ার সুবাদে এবং মুখপাত্র হওয়ার জন্য আমি দলকে যেভাবে ডিফেন্ড করেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী নয়। কারণ আমি দলের মুখপাত্র, আমার কাজ আমার দলকে ডিফেন্ড করা। আজকে বাংলায় বিজেপি নতুন এসছে, বিজেপি তো কেন্দ্রে 15 বছর ক্ষমতায় আছে, সেখানেও তো অনেক সরকার, বিজেপির অনেক 21টা রাজ্যের সরকার আছে, সেখানেও তো অনেক কিছু ঘটেছে, হাতরাস হয়েছে, উন্নাও হয়েছে, ইত্যাদি হয়েছে। বিজেপির মুখপাত্ররা গিয়ে তো সেটাও ডিফেন্ড করছে। একটা মুখপাত্র ধর্ম হচ্ছে তোমার দলকে ডিফেন্ড করা। ইউ হ্যাভ টু ডিফেন্ড দ্যাট ইনডিফেন্সিবল, দ্যাট ইজ দ্য ওয়ার্ক অফ আ স্পোর্টস পার্সন। আমি তো সেই কাজটা গর্বের সাথে বুক ফুলিয়ে করেছি। টিএমসি যদি তার সাসপেন্স রিপোর্টটা আমরা তুলে নেন, আপনি কি আবার ফিরবেন বা ফেরার প্রস্তাব পেলে কি ফিরবেন? যদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করে, আমাকে ডাকে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে সাষ্টাঙ্গে তাকে প্রণাম করব এবং হাত জোর করে ক্ষমা চেয়ে ফেরত চলে আসবো, কারণ তাকে আমি সেই সম্মানটা দেব। তৃণমূল কংগ্রেস যদি আমার সাসপেনশন ফেরতও নিয়ে নেয়, আমি আর তৃণমূল কংগ্রেস করব না। কারণ তৃণমূল কংগ্রেসটা আমি আবেগে করেছি, তৃণমূল কংগ্রেসটা আমি ভালোবেসে করেছি, আর আমি হাঁড়ি চড়িয়ে তৃণমূল কংগ্রেস করিনি। আপনি যে বাড়িতে বসে আছেন, এই বাড়িতে ইডির নোটিশ আসেনি, এই বাড়িতে কর্পোরেশন ভাঙার নোটিশ দেয়নি, রিজু দত্তের নামে কোনো এফআইআর হয়নি। আমি নিজের গ্যাটের পয়সা খরচা করে এই দল করেছি। আর যখন আবেগের জায়গাটা, ভালোবাসার জায়গাটা নষ্ট হয়ে গেছে, তখন আর এই দলটা করার কোনো এই যে সম্ভাবনা নেই। কাটমানি, এই যে বড় বাড়ি, এইগুলো দলের শীর্ষ নেতাদের কোনোদিন চোখে পড়েন? নিশ্চয়ই পড়েছে, আমরাও অনেকের নামে কমপ্লেন করেছি, কিন্তু তাদের বিরুদ্ধে অ্যাকশন হয়নি। তার একটা কারণ আছে, কারণটা হচ্ছে আমি জানি না কেন 2021-এর পর থেকে, বা 21ও ভুল বলা ভুল, 19-এর পর থেকে দলের একটা শীর্ষ নেতৃত্বের কাছে একটা জিনিস বড় হয়ে গেল যে বিরোধী শূন্য করে দিতে হবে। মানে কলকাতায় 11-11 পেতে হবে, বীরভূমে 16-16 পেতে হবে, মুর্শিদাবাদে 22-22 পেতে হবে, হাওড়ায় 16-16 শূন্য করে দিতে হবে। এবার আপনাকে একটা জিনিস বুঝতে হবে, যখনই আপনি বিরোধী শূন্য করতে যাবেন, ধরুন আপনি যেখানে থাকেন সেখানে 100টার মধ্যে লোক 60 জন তৃণমূলের সমর্থক, কিন্তু 40 জন তো বিজেপি, কংগ্রেস, সিপিএমও আছে। আপনাকে যখন বিরোধী শূন্য করতে হবে, এই 40 জনের গলা টিপে এদের আওয়াজ বন্ধ করে দিতে হবে। কারেক্ট? সেটা আমার মতো ভদ্র ছেলেও পারবে না, আপনিও পারবেন না। সেটা কারা করতে পারবে? এই লুম্পেন বদমাস দুষ্কৃতিগুলো। এই বিরোধী শূন্য করতে গিয়ে এই লুম্পেন দুষ্কৃতি বদমাস গুলোকে রাজনৈতিক আঁচলের আন্ডারে আনা হলো, রাজনৈতিক ভাবে এদের সুরক্ষা দেওয়া শুরু হলো, আর সেদিন থেকে দলের পতন শুরু হলো। এই সবাই বলছে এখন টিএমসি হারার পিছনে মূল দায়ী অভিষেক ব্যানার্জি, এটা কি আপনি মনে করেন? মানে পুরো দায়টাই অভিষেক ব্যানার্জি? পুরো দায়টা অভিষেক ব্যানার্জি না। আমি কালকে না, কিছুটা হলো। আমি কালকে একটা ভিডিও করেছিলাম, আর এটা নিয়েই ভিডিও করেছিলাম। অভিষেক ব্যানার্জির ওপর সারা বাংলার তৃণমূল কর্মী সমর্থকদের রাগটা আছড়ে পড়ছে। অভিষেক ব্যানার্জি যেহেতু এইটা কেন হচ্ছে এই রাগটা? অভিষেক ব্যানার্জি যেহেতু দলের সেনাপতি ছিল, তার উপরই পড়বে, এটা স্বাভাবিক। কিন্তু এই যে এতদিন আমি পার্টির বাইরে কোনো দলেই নেই, আমারও তো একটু আত্মসমালোচনা করার সুযোগ হয়েছে। সেখানে আমি বুঝেছি যে পোস্ট পোল ভায়োলেন্সের সাথে ডাইরেক্ট সম্পর্ক হচ্ছে ভাষা সন্ত্রাস। 4 তারিখের পর দেখে দেবো তো দিল্লির বাবাকে আন, অমিত শাহকে চ্যালেঞ্জ করে নিল, অভিষেক ব্যানার্জি নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করা, ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করা, ফলতায় দাঁড়িয়ে বলা আমি চুল্লি তৈরি করব ইত্যাদি। এইগুলো একটা বড় এফেক্ট, মানুষ এগুলো পছন্দ করেনি, এখন এটা বোঝা যাচ্ছে এই ভাষা সন্ত্রাস। তারপরে এই অহংকার, এই ঔদ্ধত্য, এই 32টা গাড়ির কনভয়, এইটা মানুষ ঠিকভাবে নেয়নি এবং কর্মীরা তার কাছে যেতে পারতো না। অভিষেক ব্যানার্জির ওপর রাগ এসে পড়বে, এটা স্বাভাবিক, কিন্তু দলের এই পরিস্থিতির জন্য একা অভিষেক ব্যানার্জি দায়ী নয়। বাকি যারা আছে, যারা তোলাবাজি করেছে, যারা মহিলাদের অপমান করেছে, যারা নোংরামি করেছে, যারা অত্যাচার করেছে, যারা এখন জেলে যাচ্ছে, এই সব কটা দায়ী তার জন্য। কোথাও একটা আমাকেও তার জন্য দায়ী হতে হবে। আমিও তো সেই দলের সদস্য ছিলাম, আমি একেবারে কোনো দায়ী নেব না এটাও হতে পারে না। আমারও হয়তো 1% দায়ী এই রেজাল্টটার জন্য, কিন্তু একা অভিষেক ব্যানার্জি দায়ী এটাও বলা ভুল। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, আগামী 5 বছরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নিজের ভূমিকা কোথায় দেখছেন? অ্যাক্টিভ অপোজিশন ভয়েস নাকি নতুন রাজনৈতিক মুখ? আমি রাজনীতির ছেলে, আমি ফার্স্ট জেনারেশন পলিটিশিয়ান। আমি আমার যৌবনের যে প্রাইম টাইম, সেই 13 বছর একটা রাজনৈতিক দলকে দিয়েছি। আমি অন্য দল থেকে তৃণমূলে আসিনি, আমি তৃণমূলেই শুরু করেছি এবং তৃণমূলই আমাকে তাড়িয়ে দিয়েছে। আমি দল ছাড়িনি, দল তো আমাকে ছাড়িয়ে দিয়েছে। সেই জায়গায় রাজনীতির ছেলে রাজনীতি করবে। মানে বিজেপিতে যোগ দেবেন? যখন
ব্যারেটো ইস্টবেঙ্গলকে 3 গোল দিয়েছিল, তখন ইস্টবেঙ্গল সমর্থকরা ব্যারেটোকে মামাসি তুলে গালাগাল করেছে। এবং যখন বাইচুং ভুটিয়া ইস্টবেঙ্গলের হয়ে হ্যাট্রিক করেছিল মোহনবাগানের বিরুদ্ধে, তখন মোহনবাগানের সমর্থকরা বাইচুং ভুটিয়াকে মামাসি তুলে গালাগাল দিয়েছে। কিন্তু বাইচুং ভুটিয়া আর ব্যারেটোর কিন্তু সব দলেই জায়গা আছে। আপনি আমাকে বলেছেন আপনি ক্রিকেট ফলো করেন, যখন ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচ হয় সারা ভারতবর্ষ ট্র্যাভিস হেডকে গালাগাল দেয়, কারণ ও যদি ক্রিজে টিকে থাকে তাহলে ইন্ডিয়া ম্যাচ পার করতে পারবে না। কিন্তু ট্র্যাভিস হেডের আইপিএল এ তাকে কেনার জন্য সব টিম রেডি থাকে। আমি আমার দলের ওপেনিং ব্যাটসম্যান ছিলাম, আমার কাজের ভিত্তিতে, আমার যোগ্যতার ভিত্তিতে। যদি কোনো দল আমাকে সুযোগ দেয় কাজ করার, আমি কাজ করব। রাজনীতির ময়দান ছেড়ে যাচ্ছি না, রাজনীতি করব। আগামী দিন কোনো না কোনো দল আমাকে আশা করি আমার কাজের ভিত্তিতে সুযোগ দেবে, তখন সিদ্ধান্ত নেব, তখন আপনারা জানতে পারবেন। আপাতত আমি অরাজনৈতিক, আমি একজন বাংলার সাধারণ মানুষ, এই বেশ ভালো আছি, চাকরি বাকরি করছি, আপনাদের মতো বড় বড় চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছি। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।